মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে সবাইকে স্বাগতম। 4 রাত 5 দিনের অফিসিয়াল এই ট্যুরের প্রথম দিনে আমরা কভার করেছিলাম হিয়ান থাও টেম্পল, কিংস প্যালেস আর কেএল টাওয়ার। দ্বিতীয় দিনে আমরা এক্সপ্লোর করি মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মালাক্কা। তৃতীয় দিনটি ছিল মোস্ট এক্সাইটিং। এদিন আমরা গিয়েছিলাম অ্যামেজিং গেন্টিং হাইল্যান্ড, যেখানকার এক্সপেরিয়েন্স এক কথায় অসাধারণ ছিল। এছাড়াও আমরা ঘুরে দেখি বাটু কেভ। চতুর্থ দিন আমরা পার করেছিলাম শপিং করে, আর পঞ্চম দিনে ফেরার পথে আমরা এক্সপ্লোর করি ইমার্সিফাইয়ের স্বপ্নীল জগৎ আর মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়া। তো আপনি যদি কুয়ালালামপুর ট্যুরের কোনো প্ল্যান করতে চান, সেক্ষেত্রে ডে ওয়াইজ অ্যাক্টিভিটি সেট করতে ভিডিওটা আপনার কাজে আসতে পারে। তো চলুন ঘুরে দেখি ট্রুলি এশিয়া, মালয়েশিয়া। ট্যুরের শুরুতেই বিপত্তি। দুষ্টু পোলাপাইনদের চক্করে পড়ে বাসা থেকে বের হতে করে ফেলি দেরি। যদিও ফ্লাইট ছিল রাত 2টায়, তারপরও 10টায় বাসা থেকে বের হয়ে যখন এয়ারপোর্টে পৌঁছাই তখন প্রায় 11টা বাজে, আর এয়ারপোর্টের প্রত্যেকটা গেটের সামনে প্রচণ্ড ভিড়। যাই হোক, কিছু টাকা পয়সা খরচ করে কোনোভাবে টাইমলি এয়ারপোর্ট এন্ট্রি এনশিওর করি। মালয়েশিয়ান এয়ারলাইন্সের এয়ারক্রাফটে আমাদের জার্নি শুরু হয় রাত 2টায়। ঘুম ভেঙে যখন উইন্ডো শিল্ড উপরে উঠালাম তখন অলরেডি সকাল। এর মধ্যেই ককপিট থেকে ঘোষণা এলো কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করতে যাচ্ছি। ল্যান্ডিং এর সময় পাহাড়ি এলাকার সকালটা দারুণ লাগছিল। তো ল্যান্ড করে যখন এয়ারপোর্টে আমরা ঢুকি তখন সকাল 8টা বাজে। কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা বেশ সাজানো গোছানো, ভেতরে দারুণ একটা ইনডোর গার্ডেনও আছে। যাই হোক, সাজানো গোছানো হলেও এয়ারপোর্টটা বেশ কনফিউজিং লাগছিল। ইমিগ্রেশন খুঁজে পাচ্ছিলাম না। ট্রেনে করে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে গিয়ে শেষমেশ ইমিগ্রেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে ও ইমিগ্রেশনে বাংলাদেশি হয় কিছুটা ভোগান্তির পর আমরা যখন এয়ারপোর্ট থেকে বের হই তখন অলরেডি 11টা বাজে। Very good morning. Assalamu alaikum. Okay, let me introduce myself. My name is Anba. 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 Okay. Yes. Yeah. Only Anba. What is your full name? Full name Anba Nandan. Welcome to Malaysia. Well, thank you. See, today is raining, but now is raining season. এখন আমাদের প্ল্যান ব্রেকফাস্ট। পুত্রজায়ার হোটেল ডরসেটে ব্রেকফাস্ট করি আমরা। ব্রেকফাস্টের ফুড আইটেমগুলো বেশ টেস্টি ছিল। একটু পরেই আবার যেহেতু লাঞ্চ করতে হবে তাই একটু রয়েস হয়ে খেয়েছিলাম আমরা। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিই কুয়ালালামপুর শহরের দিকে। সেখানে আমাদের প্রথম গন্তব্য ছিল থিয়ান হাও টেম্পল। এই মন্দিরটি মালয়েশিয়ার প্রাচীনতম এবং বৃহত্তম চাইনিজ টেম্পলগুলোর একটি। মন্দিরটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর 6তলা বিশাল স্থাপনা, লাল রঙের স্তম্ভ, ড্রাগনের কারুকাজ আর চারপাশে ঝুলতে থাকা শত শত লাল লণ্ঠন, যা পুরো জায়গাটাকে একেবারে রূপকথার মতো করে তোলে। মন্দিরের উপর থেকে পুরা কুয়ালালামপুর শহরের খুব দারুণ একটা ভিউ পাওয়া যায়, যা ছবি তোলার জন্য পারফেক্ট একটা স্পট। হ্যাঁ, আমরা ভিডিও করতেছি। একটু আগে ইমরুল ভাই একটা সেন্সর কথা বলছে। এডিট করবা তখন তুমি এই অংশটুকু কেটে দিবা, বুঝছো? থিয়ান হাও টেম্পল থেকে এখন আমরা চলেছি কিংস প্যালেসের দিকে। কিংস প্যালেস মালয়েশিয়ার সবচেয়ে সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ স্থাপনা। এর নাম ইস্তানা নোগ্রা, অর্থাৎ মালয়েশিয়ার রাজপ্রাসাদ। এখানেই বসবাস করেন মালয়েশিয়ার বর্তমান রাজা। এই ইস্তানা নোগ্রা 2011 সালে উদ্বোধন করা হয়। প্রাসাদটি ইসলামিক ও আধুনিক স্থাপত্যের দারুণ সংমিশ্রণ। সোনালী গম্বুজ, বিশাল গেট আর সবুজ পরিবেশ সব মিলিয়ে একেবারে রাজকীয় অনুভূতি। যদিও ভিতরে প্রবেশের অনুমতি নেই, তবে বাইরে দাঁড়িয়ে গার্ডদের ঐতিহ্যবাহী পোশাক, ঘোড়ায় চড়া রক্ষী আর প্রাসাদের বিশালত্ব দেখলেও বোঝা যায় এটি শুধু একটি বাড়ি নয়, এটি মালয়েশিয়ার সার্বভৌমত্বের প্রতীক। সো আমাদের প্রত্যেকটা স্পটে 20 মিনিটের বেশি আমরা সময় নিচ্ছি না, কারণ আমরা আজকে সারা রাত জার্নি করে এসেছি। তারপর বিভিন্ন স্পটে যাচ্ছি। আমাদের হোটেল চেক ইন করতে হবে 3:30টার মধ্যে, কারণ আমাদেরকে আবার 5:30টার মধ্যে বের হয়ে যেতে হবে কেএল টাওয়ারের উদ্দেশ্যে, যেখানে আমরা ডিনার করবো। সো 20 মিনিটে আমরা মোটামুটি কিংস প্যালেস সেটা ভালো মতো দেখেছি। কিংস প্যালেসের বিশেষত্ব হচ্ছে যে এখানে এদের যে কিং, তার এটা হচ্ছে কার্যালয়। মালয়েশিয়া একটা ইউনিক কান্ট্রি, কারণ এখানে 13টা স্টেট আছে এবং 13টা স্টেটের মধ্যে 9টা স্টেট পরিচালিত হয় সুলতান দ্বারা। তো এই 9টা স্টেটের জন্য 9টা ফ্যামিলি আছে, তারা হচ্ছে 9 জন সুলতান। তো প্রতি 5 বছর পর এই সুলতানদের মধ্যে থেকে একজন নির্বাচিত হন এবং উনি হচ্ছে পুরা এই 9টা স্টেট কন্ট্রোল করেন। 5 বছরের জন্য ওই সুলতানের কার্যালয় হচ্ছে এই কিংস প্যালেস। কিংস প্যালেস দেখতে দেখতে প্রায় 2টা বেজে যায়। এখন লাঞ্চ সেরে নেওয়ার পালা।
চলে আসি 1212 নামের একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। ডিলে ব্রেকফাস্টের কারণে যদিও লাঞ্চের প্রতি খুব একটা আগ্রহ কাজ করছিল না, তবুও হালকা কিছু খেয়ে নিলাম এখানে। ওকে, এখন হোটেলে যাবার পালা। আমাদের হোটেল ছিল বুকিট বিনতাংয়ের হোটেল রয়্যাল সিগনেচার। এখান থেকে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম বিল্ডিং মার্ডেকা টাওয়ার খুব কাছ থেকে দেখা যাচ্ছিল। রুমটা ভালোই ছিল। আমরা রুম পেয়েছিলাম 14 তলায়। বেসিক যা যা থাকা দরকার তার সবই ছিল এখানে, তবে রুমের পেইন্টিংটা ভালো লাগে নাই। রুম থেকে ভিউটাও কেমন যেন বন্দি বন্দি ফিলিং দিচ্ছিল। যাই হোক, রুমে হালকা ফ্রেশ হয়ে ও রেস্ট নিয়ে সন্ধ্যায় আবার বেরিয়ে পড়লাম আমরা। এখন আমাদের গন্তব্য মালয়েশিয়ার আইকনিক KL টাওয়ার। এখন আমরা কুয়ালালামপুরের আকাশ ছুঁয়ে থাকা এক আইকনিক স্থানের দিকে তাকিয়ে আছি, KL টাওয়ার। 421 মিটার উঁচু এই টাওয়ারটি শুধু একটি টাওয়ার নয়, এটি মালয়েশিয়ার আধুনিকতার প্রতীক। এই টাওয়ারটি মূলত টেলিকমিউনিকেশনের জন্য নির্মিত হলেও এখন এটি একটি বড় টুরিস্ট আকর্ষণ। উপরে রয়েছে অবজারভেশন ডেক ও স্কাই ডেক, যেখান থেকে পুরা কুয়ালালামপুর শহরকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে রয়েছে রিভলভিং রেস্টুরেন্ট, যেখানে বসে খাবার খেতে খেতে পুরা শহর ধীরে ধীরে ঘুরে দেখার সুযোগ পাওয়া যায়। সত্যি বলতে এটি একটি লাইফ টাইম এক্সপেরিয়েন্স। সো দাঁড়ায় আছি মালয়েশিয়ার বিখ্যাত KL টাওয়ারের সামনে। এটা মালয়েশিয়ার অন্যতম আইকনিক একটা স্ট্রাকচার এবং এটার উচ্চতা হচ্ছে 421 মিটার। 1991 সালে এটার নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং 1995 সালে এটা নির্মাণ কাজ শেষ হয়। আর 96 সাল থেকে এটা পাবলিকের জন্য ওপেন করা হয়। আজকে রাতে আমাদের ডিনারটা হবে এখানে। এখানে একটা রিভলভিং রেস্টুরেন্ট আছে যেটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকে। আর এখান থেকে পুরা শহরের খুবই দারুণ একটা ভিউ পাওয়া যায়। আশপাশে যতগুলো স্কাই স্ক্র্যাপার আছে, পুরা কুয়ালালামপুর সিটি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো আমরা হচ্ছে KL টাওয়ারের নিচে দাঁড়াই আছি। এখানে কিউ মেনটেন করে ঢুকতে হচ্ছে। আমাদের এই ডিনার প্যাকেজ প্লাস অবজারভেশন ডেক এগুলোতে যাওয়ার জন্য খরচ পড়বে 200 রিঙ্গিত, মোটামুটি 7,000 টাকার কাছাকাছি। সো আমরা KL টাওয়ারের অবজারভেশন ডেকে এখানে চলে আসছি। এটা হচ্ছে 276 মিটার হাইট এবং এখানে আসতে আমাদের মোটামুটি 40 সেকেন্ড মতো সময় লাগছে লিফটে। এখান থেকে হচ্ছে পুরা শহরের 360 ডিগ্রি ভিউ বলতে যেটা বোঝায় সেটা দেখতে পাওয়া যাচ্ছে। অসাম। এটা হচ্ছে সেই মার্ডেকা টাওয়ার, যেটার উচ্চতা 628 মিটার। এখান থেকে পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে পাওয়া যাচ্ছে। আর একদম এই উপর থেকে পুরো সিটির যে ভিউটা অসাধারণ লাগছে, দারুণ। So it is the revolving restaurant. বিভিন্ন রকমের খাবার দেখতে পাচ্ছি, কোন কাজে কিভাবে খাইতে হবে। সো KL টাওয়ারের অরবিট রিভলভিং রেস্টুরেন্টে আমরা বসে পড়ছি। এখানকার যে ফ্লোর সেটা কিন্তু ঘুরতেছে আস্তে আস্তে। সো উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট আওয়ার ভিউ, যে আমরা যদি মনে করি যে না আমরা তো এখান থেকে টুইন টাওয়ার দেখতে পাচ্ছি না অথবা মার্ডেকা টাওয়ার দেখতে পাচ্ছি না, আমাদের আফসোসের কিছু নাই, কারণ একটু পরে আমরা আমাদের এই পাশে আমাদের টুইন টাওয়ার চলে আসবে, একটু পরে মার্ডেকা টাওয়ার চলে আসবে। সো উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি। ইতিমধ্যে বকর ভাই অসংখ্য কাবাব নিয়ে চলে এসেছে এবং আমরা সেখান থেকে একটা কাবাব খেয়ে দেখতে চাই। এখানে আসলে অনেক ধরনের খাবার, তো ইনিশিয়ালি মনে হলো একটু ভিন্ন কিছু ট্রাই করি, কারণ একটা টমিয়াম স্যুপ নিয়েছি। তবে এর মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্ট দিয়েছে সেটাতে আমি নিজে থেকে সিলেকশন করি নাই। এখানে যিনি ছিলেন ওনাকে বলছি যে আপনি আপনার পছন্দ মতো যেটা মজা লাগবে সেরকম করে একটা স্যুপ বানায় দেন। উনি অনেক ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানাইছে। সো খেয়ে দেখা যাক এটা কেমন লাগে, এটা দিয়েই শুরু করি। স্যুপ খাওয়ার পরে আমরা সালাদ আইটেম প্লাস এই যে কাবাব আইটেমগুলো আনছিলাম অলরেডি শেষ করে ফেলছি এবং শেষ করতে করতে এইদিকে পেট্রোনাস টুইন টাওয়ার আমাদের সামনে চলে আসছে। তো আমরা হচ্ছে এখন এই KL টাওয়ার থেকে বের হয়ে চলে আসছি। এটা দূর থেকে দেখলে মনে হয় যে অনেক চিকন একটা স্তম্ভের উপরে বড় একটা সার্কুলার কোনো একটা স্ট্রাকচার, কিন্তু অ্যাকচুয়ালি উপরে বেশ অনেকখানি জায়গা, বড় জায়গা। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। হোটেলে ফিরে রাতের বুকিট বিনতাং দেখতে বেরিয়ে পড়ি। এখানকার নাইট ভাইবসটাও বেশ চমৎকার।
পরদিন সকালে নাস্তা করেই আমরা বের হয়ে পড়ি ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মালয়েশিয়ার ঐতিহাসিক শহর মালাক্কা দেখার জন্য। কুয়ালালামপুর থেকে মালাক্কা যাওয়ার দূরত্ব প্রায় 145 কিলোমিটার। সাধারণত বাস বা প্রাইভেট কোচে যেতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। ট্রাফিক থাকলে একটু বেশি সময়ও লাগতে পারে। আমরা যাচ্ছি ট্যুর কোচে, চাইলে আপনি নিজের মতো করেও যেতে পারেন। কেএল সেন্ট্রাল বা টিবিএস বাস টার্মিনাল থেকে প্রতিদিন অসংখ্য বাস চলে। বাস ভাড়া আনুমানিক 12 থেকে 20 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 300 থেকে 500 টাকা পর্যন্ত হতে পারে। প্রাইভেট কার বা গ্র্যাবে করেও যাওয়া যেতে পারে, সেক্ষেত্রে 180 থেকে 250 মালয়েশিয়ান রিঙ্গিত প্রয়োজন পড়বে। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, পাম অয়েল বাগান, যাত্রাটাও বেশ আরামদায়ক। মালাক্কা শহরে আমরা পৌঁছাই দুপুর 12টার দিকে, পৌঁছেই সেরে ফেলি লাঞ্চ। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর কুয়ালালামপুর থেকে আমরা পৌঁছে গেছি মালয়েশিয়ার মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রিক্যাল প্লেস মালাক্কা। এখানে এসেই আমরা শুরুতে এখন লাঞ্চের জন্য বসছি। লাঞ্চ শেষ করার পর আমরা প্রথমে রিভার ক্রসিংয়ে যাবো, এরপর আমরা পুরো মালাক্কা শহরটা একটু ঘুরে ঘুরে দেখব। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা চলে আসছি। সামনে আমরা দেখতে পাচ্ছি সেই মালাক্কা সিটি, এবং এখানে রিভার ক্রুজিং করার ব্যবস্থা করা হচ্ছে আমাদের জন্য। সো ইউরোপিয়ান স্টাইলের কিছু বাড়িঘর দেখতে পাওয়া যাচ্ছে এখানে। এগুলোর ছাদগুলো হচ্ছে লাল কালারের, অনেকেই বলে থাকেন নেদারল্যান্ডের মতো স্ট্রাকচার। সো আমরা মালাক্কা রিভার ক্রুজিং এর জন্য জেটির কাছে চলে আসছি, আর এখানে ঢোকার সময় সবার ছবি তোলা হচ্ছে। আমরা সবাই এখানে এখন ওয়েট করতেছি রিভার ক্রুজিং শুরু হওয়ার জন্য। আমাদের সব কলিগরা আসতেছে। নাদিম ভাইয়ের নেতৃত্বে আমরা এখন আমাদের রিভার ক্রুজিং এর জন্য ক্রুজ শিপের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ক্রুজ শিপ ইজ ওয়েটিং ফর আস। এখন নাদিম ভাই হচ্ছে আমাদের ক্রুজ শিপের সামনে বসে ডিরেকশন দিবে। সামনে তো ভাই রোদ, আমরা রোদ উপেক্ষা করে সামনেই বসে গেলাম। এখন আমাদের হচ্ছে রিভার ক্রুজ থেকে নামতে হবে, এবং নেমে আমরা মালাক্কা যে শহরটা আছে এই শহরটা আমরা এক্সপ্লোর করব। ঐতিহাসিক একটা জায়গা, অনেক ইতিহাস আমরা জানতে পারবো। Wonderful place. মালাক্কা শুধু একটা শহর নয়, এটি মালয়েশিয়ার ইতিহাসের শিকড়। প্রায় 1400 খ্রিস্টাব্দের দিকে পরমেশ্বর, যিনি ছিলেন শ্রীবিজয় সাম্রাজ্যের একজন রাজপুত্র, এই এলাকায় এসে আশ্রয় নেন। কথিত আছে তিনি একটি গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন, যার নাম ছিল মালাক্কা গাছ। সেই গাছের নাম থেকেই এই শহরের নামকরণ মালাক্কা। এই ছোট বসতিটিকেই পরমেশ্বর ধীরে ধীরে রূপ দেন একটি শক্তিশালী রাজ্যে। 1500 শতকে মালাক্কা পরিণত হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বাণিজ্য কেন্দ্রে। এর ভৌগোলিক অবস্থান ছিল একেবারে পারফেক্ট। স্ট্রেটস অফ মালাক্কা, যেখান দিয়ে পূর্ব ও পশ্চিমে সব বড় বাণিজ্যিক জাহাজ যাতায়াত করত। চীন, ভারত, পারস্য ও ইউরোপ থেকে ব্যবসায়ীরা এখানে আসতো মশলা, সিল্ক, সিরামিক, স্বর্ণ আর নানা পণ্যের ব্যবসা করতে। ফলে মালাক্কা হয়ে ওঠে এক আন্তর্জাতিক বাণিজ্য নগরী। কিন্তু এই সমৃদ্ধি একসময় মালাক্কাকে করে তোলে ইউরোপীয় শক্তিগুলোর লোভের কেন্দ্র। 1511 সালে পর্তুগিজরা মালাক্কা দখল করে নেয়। এর মধ্যে দিয়ে শেষ হয়ে যায় মালাক্কা সুলতানাতের স্বাধীনতা। পরবর্তীতে মালাক্কা যায় ডাচদের হাতে এবং আরও পরে ব্রিটিশ শাসনের অধীনে আসে। এই 3 ইউরোপীয় শক্তির শাসনের ফলে মালাক্কার স্থাপত্যে তৈরি হয় এক অনন্য মিশ্রণ, যার উদাহরণ হলো এ ফ্যামোসা দুর্গ এবং সেন্ট পলস চার্চ। এই দীর্ঘ ইতিহাস, সুলতানি যুগ থেকে ইউরোপীয় উপনিবেশ, সবকিছু মিলিয়ে মালাক্কা আজ যা। 2008 সালে অসাধারণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে মালাক্কা স্বীকৃতি পায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে। তো সামনে আমরা একটা রিভলভিং টাওয়ার দেখতে পাচ্ছি। এই টাওয়ারের এখানে উপর থেকে পুরা মালাক্কা সিটিটা দেখার একটা পসিবিলিটি আছে। তো আমরা ওই জায়গাটাতে একটু যাচ্ছি। যদি এটার কস্টিং 30 রিঙ্গিতের মধ্যে হয় তাহলে আমরা এটা একটু ট্রাই করে দেখতে পারি। সো আমরা এই রিভলভিং টাওয়ারে উঠতে যাচ্ছি, কারণ এখানে আমরা দেখতে পেয়েছি অ্যাডাল্টের জন্য পার পারসন কস্ট হচ্ছে 20 রিঙ্গিত। ও ফরেনার, ফর ফরেনার 26। শেষ মালাক্কা। সো উপর থেকে খুবই দারুণ ভিউ দেখতে পাচ্ছি আমরা পুরা মালাক্কা সিটির।
যে রেড রুফ সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ও এই যে সমুদ্র দেখা যাচ্ছে, দেখেন ভাই। So we never expected to see the sea. আমরা যে এত কাছে আছে সি এর, অথচ আমরা সি দেখতে যাবো না। তো এই দিকটাতে সি আমরা আসলে জানতেই পারতাম না যে এত কাছে এখানে সি আছে। আর এই যে এখানে পুরা ডাচ কলোনি দেখতে পাওয়া যাচ্ছে। এই কারণেই ভাই এখানে হচ্ছে ম্যানগ্রোভ। তো এখানকার যে ছাদগুলো আছে এটা দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগছে। তো আমরা এখন নামতেছি, আর নামার সময় আমাদের আবারও পেটের মধ্যে কেমন জানি করতেছে। তো এটাই হচ্ছে মেনারা তামিংসারি, এটাতে আমরা উঠেছিলাম এবং এখানকার এক্সপেরিয়েন্সটা আমাদের দারুণ লেগেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বুকিত মেলাকা। বুকিত মিনস হিলস, পাহাড়। আমরা এখন হচ্ছে এই পাহাড়টার উপরে উঠবো এবং পাহাড়ের উপর থেকেও নাকি ওইদিকে সমুদ্রের একটা ভিউ পাওয়া যায়। হ্যাঁ ইনশাল্লাহ। কি বাগর ভাই? সো এখানে ওঠার পর আমরা এখান থেকে এই ভিউটা পাচ্ছি। অলমোস্ট সিমিলার ভিউ আমরা পেয়েছিলাম ওই রিভলভিং টাওয়ারটাতে ওঠার পর, তো ওটা আরো বেটার ছিল। আর এখান থেকে ফ্রিতে বেশ ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে। সো আমরা অনেক পুরাতন একটা চার্চের মধ্যে ঢুকেছি। এর ওয়ালগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরাতন। সো ইটস টাইম টু লিভ বুকিত মালাক্কা। সো মালাক্কা শহর ঘুরে দেখার পর এখন আমরা যাচ্ছি ফ্লোটিং মস্কের দিকে। এটিকে সবাই ফ্লোটিং মস্ক নামে চেনে, কারণ জোয়ার এলে দূর থেকে দেখে মনে হয় মসজিদটি যেন সমুদ্রের পানির উপর ভাসছে। আসলে মসজিদটি নির্মাণ করা হয়েছে সমুদ্রের একেবারে ধারে বিশেষভাবে ডিজাইন করা প্ল্যাটফর্মের উপর। এই মসজিদটি নির্মাণ করা হয় 2006 সালে এবং এটি আধুনিক ইসলামিক স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। সাদা রঙের গম্বুজ, সুউচ্চ মিনার, খোলা বারান্দা আর প্রশস্ত প্রাঙ্গণ সব মিলিয়ে মসজিদটি একদিকে আধুনিক আবার অন্যদিকে খুবই শান্ত ও আধ্যাত্মিক। ভেতরে ঢুকলে দেখবেন ডিজাইন খুবই সিম্পল কিন্তু এলিগেন্ট, বেশি অলংকরণ নেই, যা এই জায়গার প্রশান্তিকে আরো বাড়িয়ে তোলে। সো ইটস টাইম টু লিভ। আমরা এখন মসজিদ এরিয়া থেকে বের হয়ে যাচ্ছি। এরপর আমরা আমাদের বাসে উঠে পড়বো এবং এরপর ব্যাক টু কুয়ালালামপুর। আজকের দিনের মতো আমাদের অ্যাক্টিভিটিস অলমোস্ট শেষ। আমাদের আজকের ডিনার দিল্লি ও দিল্লি রেস্টুরেন্টে। আলু ভর্তা। আমাদের হচ্ছে রুমে পৌঁছাইতে রাত 10টা বেজে গেছিলো প্রায়। মালাক্কা থেকে চলে এসে আমরা হালকা একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর তারপর আমরা একটু বের হইলাম। বের হয়ে হঠাৎ করে মনে হলো যে আমরা একটু হাঁটাহাঁটি করি রাস্তায়। তো হাঁটতে হাঁটতে আমরা দেখলাম যে এমআরটি চলতেছে। তো আমরা মনে হলো যে একটু এমআরটিতে চড়ি। তো এমআরটিতে চলার জন্য যখন স্টেশনে গেলাম বললো যে দে আর ভেরি ক্লোজ টু এন্ড টুডেজ সেশন। তো আমরা মনে করলাম যে তাহলে আমরা একটু হাঁটতে হাঁটতে আমরা এখন কিন্তু খুবই একটা আইকনিক স্ট্রাকচারের কাছাকাছি চলে আসছি। এই যে সামনেই দেখা যাচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার। তো হোটেল থেকে আমরা মোটামুটি 15 মিনিট মতো হাঁটছি। আশা করছি আর মিনিট 4-5 হাঁটলে আমরা পেট্রোনাস টুইন টাওয়ারের নিচে চলে যাব। আমরা পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে দিয়ে হাঁটছি। যাক ভাই, এখানে আমার হেঁটে হেঁটে আসারই একটা ইচ্ছা ছিল। এখন আমরা কুয়ালালামপুর শহরের ব্যস্ততা ছেড়ে যাচ্ছি মালয়েশিয়ার দুইটি আইকনিক ডেস্টিনেশনের দিকে। একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত বিনোদন নগরী গেন্টিং হাইল্যান্ড আর অন্যটি ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য মেলবন্ধন বাটুকে। কুয়ালালামপুর থেকে গেন্টিং হাইল্যান্ডের দূরত্ব প্রায় 50 কিলোমিটার। প্রাইভেট কার বা ট্যুর কোচে যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। খরচ আনুমানিক 80 থেকে 120 রিঙ্গিত। আমরা গেন্টিং হাইল্যান্ডে পৌঁছে গেছি। গেন্টিং হাইল্যান্ডের কেবল কারে ওঠার জন্য আমরা লাইনে দাঁড়াইছি। এখানে আমরা 4 পাইনাপেল ব্রাদার্সকে দেখতে পাচ্ছি। তো মাত্র বললি যে পাইনাপেল ব্রাদার, ফ্ল্যামিঙ্গো ব্রাদার। তো এটা হচ্ছে আমাদের গেন্টিং হাইল্যান্ডের কেবল কারে ওঠার যে টিকিট সেটা। এখানে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেখা যাচ্ছে, সেটা হলো যে নভেম্বরের 10 থেকে 14 তারিখ পর্যন্ত কেবল কার বন্ধ থাকবে ডিউ টু
কোয়ার্টারলি মেনটেনেন্স। সো কেউ যদি পার্সোনালি ট্যুরে এই সব জায়গাগুলোতে আসার কোনো প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই খোঁজ খবরগুলো নিয়মিত রেখে আসতে হবে। সো আমরা সম্ভবত ওইটাতে উঠবো, হ্যাঁ যেটাতে ঝাড়ু দিচ্ছে। সো উঠে পড়লাম। আসো আসো আসো, তশরিফ রাখিয়ে তশরিফ রাখিয়ে তশরিফ রাখিয়ে। তুই আমার ভিডিও করছিস? আমি তো তোদের সবসময় ভিডিও করি, আমার ভিডিও তো কেউ করে না। আমি লুৎফরের কিছু ক্যারেক্টারিস্টিক সাউন্ড শুনতে যাচ্ছি। No, no, no. So finally it started. আমরা এখন গেন্টিং হাইল্যান্ডের কেবল কারে উঠে পড়ছি। মানে আমরা বেশ ভালো একটা ওয়েদার পাচ্ছি। সবাই তো বললো যে প্রচুর বৃষ্টি হবে, রেইনকোট নিতে হবে, ছাতা নিয়ে আসছি আমি সাথে করে। কত উঁচার উপরে আরো এত মানে মাল্টি স্টোরি বিল্ডিং কিভাবে বুঝতে আসলে আমরা গন্ডোলাতে ওঠার পর সবাই ছবি এবং ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়ছি, কারণ এটা আসলে ছবি এবং ভিডিও করার মতোই একটা জায়গা। এই যে আমরা ওই দিক থেকে আসলাম, ছবি এবং ভিডিও করার মতো না, দেখার মতো জায়গা। আমরাই ছবি এবং ভিডিও তুলে নিয়েছি। এই যে দূরের পাহাড়গুলা অনেক সুন্দর লাগছে। প্রমিত কি হচ্ছে? মেয়েদিকে ভয় দেখাচ্ছিল। প্রথমবার উজু সিনেমা পেয়েছিলাম। নিচে টাকা দেখ কত নিচে দেখ। না না বস, অনেক নিচে। মেয়েদি মেয়েদি তো পড়বে না, আপনি নিচে হবেন। আচ্ছা মেয়েদি ব্যাগে উপরে ওঠার পর বুঝতে পারবে যে কত নিচে দেখ। আচ্ছা এই ইয়া ভাই মেঘ ছাড়াও কিন্তু বাস পড়ে তাই না বন্ধু? এখানে ভাই এখানে তো ঠাড়া পড়তে পারে। এখানে না, এটা একটা ইয়া হচ্ছে তো পাহাড়ি এলাকায় বাস পড়ে ঠাড়া পড়তে পারে, রাইট? উপরে উঠছি এখানে অনেক প্লেন স্টাডি আছে। আরে অস্থির লাগতেছে ভাই। চলে আসছি। না না, ইটস নট দ্য এন্ড। অনেকে এখানে নামে নেমে দেখে থেকে আবার পরেরটাতে উঠে। এটা কি হোটেল? এই সেই হোটেল। যে ভিউ মারাত্মক। মারাত্মক লুৎফর বলো মারাত্মক। এটা হলো এই যে সেই দূরের ইয়েটা দেখা যাচ্ছে, কিন্তু মাঠ দেখে টাওয়ার দেখা যাচ্ছে। এই মার থেকে টাওয়ার কেন পেলাতে হবে? দেখা যাচ্ছে ভাই এখান থেকে। এক ঘন্টা জার্নি তো কাছাকাছি। হ্যাঁ সিটিতে আছে মালয়েশিয়া পুরো। মারাত্মক। মেঘ ধরার জন্য আমাদের আর জুম করার দরকার নেই, আমরা মেঘের মধ্যে চলে আসতেছি। Wow, hey, this is the beauty. And we are এতক্ষণ বিউটি ছিল না, বিল্ডিংটা বিউটি হলো। বস এই যে কুয়াশা, বস আপনি মেঘ দেখেন বস। মেঘ দেখেন, এই বাজে বন্ধুরা কোথায় ঢুকলাম বস? Inside the outside. Oh, no way from outside. আউটসাইডে তো কোনো সুযোগ নাই। Inside বস। কিন্তু কিছুই নাই এটা। থাইকো পার নাইট 50,000 টাকা দিয়ে। এটার মধ্যে তো ওয়ার্ল্ড লার্জেস্ট হোটেল। এই যে হ্যাঁ হ্যাঁ ওটা বলছি। 7,300 3 স্টার হোটেল। 7,300 কতগুলো জানি রুম। মানে তো না না, আমাদের তো কোনো টাইম বলে না এখন। সো গন্ডোলা রাইডের লাস্ট যে স্টেশনটা, এখানে নেমেই এরকম একটা শপিং মল টাইপের জায়গা। এখানে খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে নিচে এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে, খুবই চমৎকার লাগছে। এই আমাদের গন্ডোলার মধ্যে কে পাদিনি? কে পেদেছিল? না পাদিনি। সো আবারও আমরা এক জায়গায় সমাবেশ করতে যাচ্ছি, সবাই মাছের সাথে ছবি তোলার জন্য দৌড়াচ্ছে। তো আমরা এখন আমাদের যে টিকিটটা এখানে পাঞ্চ করব। ও ঠান্ডা। তো এখানে হচ্ছে এই টিকিটটা এখানে স্ক্যান করে এবং ফিঙ্গার পাঞ্চ করে ঢুকতে হয়। ঢোকার পরে আর ভেতরে আমাদের আর কোথাও কোনো ধরনের এই টিকিট শো করা লাগবে না। প্লাস এখানকার যত রাইডস আছে সব রাইডগুলোতে যতবার ইচ্ছা আমরা এখন অ্যাভেইল করতে পারবো। সো আমাদের এখানে টাইম দেওয়া হয়েছে 2:30টার সময়। আমরা আবার 2:30টার সময় এখানে সবাই মিলে একত্রিত হব। এরপর আমরা লাঞ্চ করব। তার আগ পর্যন্ত এখানে যতটা সময় করা যায় আমরা ততটা সময় এনজয় করবো। এই রুম থেকে বের হওয়ার সাথে সাথে হঠাৎ একটা ঠান্ডা দমকা বাতাস আমাদের গায়ে লাগলো। মানে এই জায়গাটার টেম্পারেচারটা বেশ কম। আর এই যে এখানে গন্ডোলা রাইডস দেখা যাচ্ছে, গন্ডোলা রাইডস কিন্তু অলরেডি মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। সো আমরা কিন্তু এখন মেঘের মধ্যেই আছি। সো দিস ইজ এ ভেরি ভেরি কালারফুল ওয়ার্ল্ড। কত কাছ দিয়ে মেঘগুলা যাচ্ছে।
তো আমরা একটা হন্টেড প্লেস লাইক জায়গায় একটা আসছি, এখানে কোনো একটা রাইড আছে। তো রাইডটাতে ওঠার আগে আমরা গগলস নিয়েছি। তো ওঠার পরে কি হবে এখনো বুঝতে পারতেছি না, তবে সামথিং এক্সাইটিং ইজ গোয়িং টু বি হ্যাপেন। এখানে কি হবে, কি হচ্ছে এখানে, এরকম জায়গাটা এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কেন? হ্যাঁ, জায়গাটা কেমন যেন লাগতেছে। এত সুন্দর কালারফুল জায়গার মধ্যে থেকে আমরা কোথায় চলে আসলাম হঠাৎ করে? এই কি ধরনের যানবাহন এগুলো? আমরা কি ফিউচারে চলে আসছি নাকি পাস্টে চলে আসছি? সো আওয়ার রাইড ইজ হিয়ার। সো এটার নাম দেখে আসলে বুঝতে পারতেছিলাম না যে ভেতরে জিনিসটা কি, তবে এর মধ্যেকার এক্সপিরিয়েন্স ওয়াজ অসাম। বেসিক্যালি ইট ওয়াজ এ সিনেমা শো, রাইজ অফ দ্য প্ল্যানেট অফ দ্য আর্থ ওই ধরনের। তবে এখানে স্ট্রাকচারটা এমনভাবে করা যে মনে হবে যে আপনি নিজে এই সিনেমার মধ্যেই আছেন। বিভিন্ন জায়গায় ডিসপ্লেগুলো সেট করা এবং মুভমেন্টগুলো ওইভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, মানে খুবই চমৎকার। একবারে মনে হচ্ছে যে মুভির মধ্যেই আমি আছি। আমরা আরো একটা রাইডের দিকে এগিয়ে যাচ্ছি, এটা আইসেস রাইড। এখানে পাহাড়ের মধ্যে দিয়ে বরফের মতো স্ট্রাকচার তৈরি করা আছে, আর এর মধ্যে দিয়ে হচ্ছে রোলার কোস্টার টাইপের একটা রাইড এর মধ্যে সেট করা আছে। আর এই যে এখানে যে হোটেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট হোটেল, প্রায় ৭,৫০০-এর মতো রুম আছে এখানে। এটা একটা 3 স্টার মানের হোটেল। তো মনে হচ্ছে আমরা পুরা আইসেস সিনেমা সেটের মধ্যে চলে আসছি। তো আমরা কেভের মধ্যে দিয়ে যাচ্ছি, ভয়ঙ্কর একটা কেভ। এদিকে সো এই এক্সপেরিয়েন্সটা খুবই দারুণ ছিল, খুবই দারুণ একটা রোলার কোস্টারে আমরা চড়লাম। উপর থেকে এখন সুন্দরভাবে আস্তে 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 করে করে না, মোটেও আস্তে আস্তে না, অনেক জোরে জোরে নামছে। সো আইসেস ওয়ার্ল্ড থেকে আমরা চলে আসলাম এপিক ওয়ার্ল্ডে। আর এপিক ওয়ার্ল্ডের এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা এক্সাইটিং রাইড আছে, দ্যাট ইজ দ্য রাইড অফ লিফট ম্যান। সো উই ওয়ান্ট টু বি দ্য লিফট ম্যান। প্রত্যেকটা জায়গা অত্যন্ত ফটোজেনিক, ক্যামেরা বন্ধ করার মতো সুযোগ আসলে পাওয়া যাচ্ছে না। আমরা হচ্ছে হামিং বার্ড ফ্লায়ারে চলে আসছি, বাচ্চাদের রাইড। আমরা সবাই বাচ্চা। তো আমরা এখন চলে আসছি রিও জোনে। রিও জোনে এখানে আমরা একটা রোলার কোস্টারের মতো দেখতে পাচ্ছি, সাম্বা। সো আমরা কিন্তু এখন একদম মেঘের মধ্যে অবস্থান করছি। এখানে গন্ডোলাগুলো চলছে, আর এখানে অনেকগুলো রাইড দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমাদের ব্যাক করার সময়, অলরেডি এখন হচ্ছে 4:25 বাজে। আর আমরা গন্ডোলা রাইডের একেবারে সামনে চলে আসছি। আমরা এখন হচ্ছে এখান থেকে নেমে চলে যাচ্ছি। গেন্টিং হাইল্যান্ড থেকে আমরা এখন রওনা দিলাম বাটু কেভের দিকে।
গেন্টিং হাইল্যান্ড থেকে বাটু কেভ যেতে সময় লাগে প্রায় ঘন্টাখানেক। আমরা চলে আসছি বাটু কেভে। বাটু কেভ বেসিক্যালি একটা মন্দির, হিন্দু মন্দির। এখানে যে 272টা সিঁড়ি বয়ে ওপরে গেলে একটা মন্দির আছে। যাই হোক, আমারও উপরে যাওয়ার ইচ্ছা আছে। উপরে ওঠাটা একটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে, আর ওঠার পর উপর থেকে নিচে দেখতে কীরকম লাগে সেটা দেখার জন্য উপরে উঠবো। এখন হচ্ছে 6:20 বাজে। উপরে ওঠার পর দেখবো কয়টা বাজে। বাটু কেভ। সমস্যা হলো যে আমি যে এই উপরে উঠবো, ওঠার পর আমার ভিডিও করবে কি? যেহেতু এটা অনেক উঁচা, তাহলে উপরে ওঠার সময় একটু আমরা এখন স্টপ ওয়াচ চালু করবো। স্টপ ওয়াচ চালু করার পর দেখবো যে উপরে উঠতে কত সময় লাগে। শেষ পর্যন্ত উপরে উঠে পড়ছি। আসতে 2 মিনিট 53 সেকেন্ড সময় লাগছে। শুরুর দিকে মনে করছিলাম যে খুব একটা বেশি কঠিন অথবা কষ্ট হবে না, কিন্তু মাঝামাঝি ওঠার পরে মনে হচ্ছিল বেশ ভালোই কঠিন, আর উঠতেছিল না। যাই হোক, বকর ভাই অলরেডি উঠে উঠছে। It's massive. Yeah. It's massive. It's massive. কষ্ট করে উপরে যখন আসছি তখন আমরা এখানে এই ভিউ দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা ন্যাচারাল গুহা। এই কেভের মধ্যে আছে মন্দির। এই এত বড় একটা কেভ যেটা ন্যাচারাল তৈরি করা, মানে ন্যাচারালি হওয়া, এটা আনবিলিভেবল, এত মানে বিশাল। নিচ মানুষ থেকে- করে তো ছোট ছোট সুড়ঙ্গ, বাট ইট ইজ নট সুড়ঙ্গ, ইট ইজ কেভ, যাকে বলা হয় কেভ। বিশাল কেভ, বিশাল। মানে নিচ থেকে সবাই যেরকম বলে যে উপরে দেখার সেরকম কোনো কিছু নাই, তো আমার মনে হয় শুধুমাত্র এই কেভটা দেখার জন্য হলেও এই সিঁড়ি বয়ে উপরে আসাটা অর্ধেক। ভেতরের স্ট্রাকচারটা টোটালি অন্যরকম। চতুর্থ দিনে শপিংয়ের ফাঁকে আমাদের সুযোগ হয়েছিল কুয়ালালামপুর মেট্রোর এক্সপেরিয়েন্স নেওয়ার। আমরা হাংতুয়া যাব, হাংতুয়া। Train ke Santo Timur akan tinggal di platform 1. Train towards Santo Timur merupakan platform 8. সো আমরা এমআরটিতে উঠে পড়ছি। এটা হচ্ছে মনোরেল। মনোরেল কেন বলতেছে জানি না। মনোরেল থেকেও দেখা যাচ্ছে কেএল টাওয়ার। এই যে এদিককার ট্রেন চলে আসছে, আরেকটা মনোরেল। এই ট্রেনটার সিস্টেমটা আবার একটু অন্যরকম। এই ট্রেনের হচ্ছে সাইডে চাকা। Inginkan perjalanan yang indah dan lancar, gunakan kata syarikat anda. Pastikan lebih anda mencantumkan dan konsultasi dengan pengguna bersama berhati-hati. Stesen berikutnya. Train ke Santo Timur. শেষ দিনে ব্রেকফাস্ট করে আমরা চলে আসি ভিন্ন এক জগতে। এই জগতের নাম ইমার্সিফাই। এটি কোনো সাধারণ মিউজিয়াম নয়, আবার শুধু কোনো আর্ট গ্যালারিও নয়। ইমার্সিফাই হলো এমন একটি জায়গা যেখানে আপনি শুধু কিছু দেখবেন না, বরং আর্টের ভেতর ঢুকে পড়বেন। ইমার্সিফাই মূলত একটি ইমার্সিভ ডিজিটাল আর্ট অ্যান্ড এক্সপেরিয়েন্স সেন্টার। এখানে আলো, শব্দ, প্রজেকশন আর অ্যানিমেশনের মাধ্যমে আপনাকে নিয়ে যাওয়া হয় একের পর এক ভিন্ন ভিন্ন জগতে। এখানে দেয়ালে, মেঝে, এমনকি ছাদও স্ক্রিনে পরিণত হয়, আর আপনি যেদিকেই তাকাবেন সেদিকেই গল্প চলছে। এক একটা রুম, এক একটা থিম। কোথাও আপনি ঢুকে পড়বেন মহাকাশে, চারপাশে গ্রহ, তারা আর আলো। কোথাও আবার প্রকৃতির মাঝে বৃষ্টি, ফুল, জল আর রঙের নাড়াচাড়া।
সবকিছু এত স্মুথ আর সিঙ্ক করা যে মনে হয় আপনি কোনো সিনেমার ভেতর হেঁটে বেড়াচ্ছেন। তো কুয়ালালামপুর ট্যুরের আমাদের সর্বশেষ ডেস্টিনেশন হচ্ছে পুত্রাজায়া। আমরা এখন এগিয়ে চলেছি পুত্রাজায়ার একটা বিখ্যাত স্থাপনার দিকে, যেটিকে অনেকেই রেড মসজিদ বা পিঙ্ক মসজিদ নামে চেনে, কারণ এই মসজিদটি তৈরি হয়েছে গোলাপি রঙের গ্রানাইট পাথর দিয়ে, যা সূর্যের আলোতে কখনো লালচে কখনো গোলাপি রং ধারণ করে। এই মসজিদটি নির্মাণ করা হয় 1997 থেকে 1999 সালের মধ্যে। মসজিদটির বিশাল গম্বুজ, 116 মিটার উঁচু মিনার এবং প্রশস্ত নামাজ হল সব মিলিয়ে এখানে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। ভেতরে ঢুকলে চোখে পড়বে সিম্পল কিন্তু এলিগেন্ট ডিজাইন, ইসলামিক ক্যালিগ্রাফি, জ্যামিতিক নকশা আর খোলা স্পেস সব মিলিয়ে পরিবেশটা খুবই প্রশান্ত। মসজিদের পাশেই দেখা মিলবে প্রাইম মিনিস্টার অফিস কমপ্লেক্স। এই ভবনটির স্থাপত্যে দেখা যায় ইসলামিক, মুঘল ও ইউরোপিয়ান ডিজাইনের প্রভাব। সবুজ রঙের বিশাল গম্বুজ, প্রশান্ত সিঁড়ি, খোলা প্রাঙ্গণ আর চারপাশে নিখুঁত ল্যান্ডস্কেপিং সব মিলিয়ে ভবনটি একেবারে রাজকীয় অনুভূতি দেয়। তো আমরা চলে এসেছি আমাদের মালয়েশিয়া ট্যুরের একেবারে শেষ প্রান্তে। এখন আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে এবং এয়ারপোর্ট থেকে আমরা ফ্লাইটে করে আজকে ঢাকায় ব্যাক করছি। আশা করি এই কুয়ালালামপুর ভ্রমণ বিষয়ক ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অনুরোধ জানাচ্ছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকছে। আগামীতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।